2022 সালের জুলাই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর কাছে ঋণ চায় বাংলাদেশ। 6 মাস পর সংস্থাটি $470 কোটি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। 2026 সাল পর্যন্ত 3.5 বছরে 7 কিস্তিতে এই অর্থ পাওয়ার প্রতিশ্রুতি রয়েছে। এখন পর্যন্ত 3 কিস্তিতে আইএমএফ এর কাছ থেকে প্রায় $231 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। এসব নিয়ে থাকছে বিস্তারিত। এদিকে রমজানে আমদানির বদলে ধানের মৌসুমে চাল মশলার আমদানি বেড়েছে, জানাবো এসবের বিস্তারিত। সাথে শেয়ার বাজার, বন্দর এবং হাটের খবর থাকছে সপ্তাহ শুরুর বর্ণিতে। সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। আইএমএফ ঋণের $470 কোটি বাকি প্রায় $229 কোটি, যা পাওয়া যাবে পরবর্তী 4 কিস্তিতে, যার এক কিস্তি পাওয়া যাবে এই ডিসেম্বরেই। এদিকে আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়নের অগ্রগতি দেখতে চলতি সপ্তাহে ঢাকায় আসছে সংস্থাটির প্রতিনিধি দল। চতুর্থ কিস্তিতে পাওয়ার সম্ভাবনা রয়েছে $100 কোটি বেশি। ঋণ পাওয়া $239 কোটি বিস্তারিত জেনে নিব এখন। আমরা দেখতে পাচ্ছি আইএমএফ এর যে ঋণ কর্মসূচি রয়েছে তার মধ্যে প্রথম কিস্তিতে $47 কোটি বেশি এসেছে, দ্বিতীয় কিস্তিতে $68 কোটি এসেছে এবং তৃতীয় কিস্তিতে সবচেয়ে বেশি $115 কোটি বাংলাদেশে এসেছে এবং চতুর্থ কিস্তি যা পাওয়ার কথা রয়েছে এই ডিসেম্বরেই, সেটির সম্ভাব্য পরিমাণ আমরা দেখতে পাচ্ছি $100 কোটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশের সার্বিক অর্থনীতির হালচালের প্রতিবেদন জমা দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। হাসিব, প্রধান উপদেষ্টার কাছে এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির যাওয়ার কথা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। শম্পা, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 12 সদস্যের প্রতিনিধি দল 12টার কিছু পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন এবং সেখানে তারা আওয়ামী লীগ সরকারের আমলে যত অনিয়ম, দুর্নীতি, অপচয়, এই আর্থিক খাতে অনিয়ম হয়েছে সেই চিত্রগুলো তারা তুলে ধরবেন তাদের শ্বেতপত্রে। এই শ্বেতপত্রে এবং যে অনিয়ম হয়েছে এবং দেশের যে বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক খাতে এবং সেটির যে নাজুক পরিস্থিতি সেটি থেকে উত্তরণের উপায় তারা বাতলে দেবেন। আমরা জানিয়ে রাখি যে বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরে প্রায় 7,20,000 কোটি টাকার এডিবি অর্থাৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, যেখানে প্রায় 30 থেকে 40% অর্থনৈতিক খাতে দুর্নীতি হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেখানে প্রায় জানা যাচ্ছে যে 14 থেকে 24 বিলিয়ন ডলার অর্থাৎ 1,60,00,000 থেকে 2,80,000 কোটি টাকা পর্যন্ত যে দুর্নীতি হয়েছে এটি জানা যাচ্ছে এবং সেখানে দুর্নীতি হয়েছে মূলত বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায় এবং সেখানে কোনো যাচাই বাছাই না করে কিছু অনুমোদন দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের এবং সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দরপত্র কেনার সময়ও রাজনৈতিক বলয় প্রভাব ছিল এবং সেখানে দরপত্র কেনার সময় ঘুষ বাণিজ্য হয়েছে এবং সেটি বাস্তবায়নের ক্ষেত্রে পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। এই বিষয়গুলো আমরা বিভিন্ন গণমাধ্যমে এর আগেও আমরা দেখে এসেছি এবং এই কমিটিও সেটি বলছে এবং সেখানে বলছে যে তারা প্রায় 30 থেকে 40% অনিয়ম হয়েছে এবং এটি লুটপাট হয়েছে এবং দেশের বাইরে পাচার হয়েছে। এই যে পাচার হওয়া টাকা কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে কমিটি সুপারিশ করবে এবং বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো কতটা এই দেশের জন্য মঙ্গলকর এবং অর্থনীতির জন্য কল্যাণের সে বিষয়গুলো তারা তুলে ধরবেন এবং সে ব্যাপারে তারা একটি প্রস্তাবনা দেবেন এবং সঙ্গে আর্থিক খাতে যেসব অনিয়ম হয়েছে, ব্যাংক খাতে যেসব অনিয়ম হয়েছে, লুটপাট হয়েছে সে বিষয়গুলো সেই অর্থনৈতিক যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সেটি তারা তুলে ধরবেন এবং এটি বলছেন যে দেবপ্রিয় ভট্টাচার্য এর আগেও বলেছেন যে এটি দুর্নীতি বন্ধ করতে তারা যেসব কিছু পরামর্শ দেবেন এবং সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য ভবিষ্যতে সহায়ক ভূমিকা হবে এবং সেটি হয়তো আজকে বা আগামীকালকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা সেটি বিস্তারিত জানতে পারবো। এই ছিল সবশেষ খবর।
হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের অর্থনীতির হালচালের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। গেল সপ্তাহে ডিএসসির সার্বিক সূচক কমেছে 5 পয়েন্ট এবং ডিএসসিতে বাজার মূলধন বেড়েছে 1600 কোটি টাকার বেশি। সাপ্তাহিক পুঁজিবাজারে 5 কর্মদিবসে 3 দিনই ডিএসসি সূচকের পতন হয়েছিল। চলতি সপ্তাহের শুরুর দিনে সূচক কম থাকলেও বেলা গড়ার পর বাড়তে শুরু করে আবার দরপতনে নেমেছে। এ নিয়ে দেখে নিতে চাই হালনাগাদ তথ্য। আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান যে সূচকটি রয়েছে অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স যেটি রয়েছে সেটির সূচক নিম্নমুখী এবং এর পয়েন্ট দাঁড়িয়েছে 5190 পয়েন্টে। এরপরেই রয়েছে সরিয়া ভিত্তিক সূচক অর্থাৎ ডিএসসি এস ইন্ডেক্স যেটি রয়েছে সেটির সূচক পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী অর্থাৎ সেটি ক্রমশ বাড়ছে এবং সেই বেড়ে এর পয়েন্ট দাঁড়িয়েছে 1167 পয়েন্টে। এরপরেই অবস্থান রয়েছে ডিএস 30 ইন্ডেক্সের যেটির সূচক কমছে এবং কমে এর পয়েন্ট দাঁড়িয়েছে 1914 পয়েন্টে। এবারে আমরা জানাতে চাই টোটাল লেনদেন কত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত লেনদেন হয়েছে 273 কোটি টাকার বেশি। একই সঙ্গে আমরা যদি কোম্পানিগুলোর যে দর পরিবর্তন হয়েছে সেই খবরাখবর জানাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত দর বেড়েছে 140টি কোম্পানির, দর কমেছে 170টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 75টি কোম্পানির। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেনের সার্বিক চিত্র সেটির খবরাখবর। এবারে আমরা দেখে নিতে চাই এখন পর্যন্ত কোন কোম্পানিগুলোর সার্বিক লেনদেন বেশি হয়েছে এবং আমরা সেখানে যদি এই চিত্রের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি সবার আগে রয়েছে এনআরবি ব্যাংকের অবস্থান, অর্থাৎ এটি লেনদেনের শীর্ষে রয়েছে এবং এখন পর্যন্ত তাদের লেনদেন হয়েছে 1200 কোটি টাকার উপরে। এরপরে 12 কোটির মতো এবং এরপরে রয়েছে এম্বার্ড অয়েল যাদের লেনদেন হয়েছে 10 কোটি টাকার উপরে। তৃতীয় অবস্থানে রয়েছে সি পার্ল কোম্পানিটি এবং এদের লেনদেন এখন পর্যন্ত হয়েছে 8 কোটি টাকার উপরে। চতুর্থ অবস্থানে রয়েছে জেনেক্সিল কোম্পানিটি, তাদের লেনদেনের যে পরিমাণ সেটির কথা যদি আমরা বলি সেই পরিমাণ হচ্ছে 8 কোটি টাকার উপরে এবং এরপরেই 5 নম্বর অবস্থানে রয়েছে ইন্টাকো কোম্পানি, তাদের লেনদেন হয়েছে 8 কোটি টাকার কিছুটা কম। এরপরেই রয়েছে বিএসসি যে কোম্পানিটি রয়েছে সেটি, তাদের লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত 6 কোটির কিছুটা উপরে। অর্থাৎ আমরা যে চিত্র দেখেছি 6টি কোম্পানির, এরপরেও কিছু কোম্পানি রয়েছে কিন্তু আমরা মোটা দাগে যখন প্রথম 6টি কোম্পানির কথা বললাম এরা এখন পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক খবরাখবর দেখছিলাম এবং সেই সঙ্গে যেসব কোম্পানি লেনদেনের শীর্ষে রয়েছে তাদের খবরাখবরও জানাচ্ছিলাম আপনাদেরকে। সামনে রমজানকে কেন্দ্র করে এরই মধ্যে মশলা আমদানি করেছেন ব্যবসায়ীরা। সরবরাহ স্বাভাবিক রয়েছে, তারপরেও কিছু মশলার দাম বেড়েছে, আবার কিছু মশলার দাম কমেছে। মশলার বাজারের সার্বিক দরদাম জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। চলে যাচ্ছি তার কাছে। শোয়েব, জানাবেন কোন কোন মশলার দাম কেজিতে কত টাকা বেড়েছে? এছাড়া রমজান আসছে, ফলে রমজানে এইসব মশলার দাম আরো বাড়ার কোনো শঙ্কা আছে কিনা, বিস্তারিত জানাবেন। শম্পা, প্রথমে জানিয়ে রাখি যে বাংলাদেশে মূলত মশলা আমদানি করা হয় 23টি দেশ থেকে। এর মধ্যে গুয়াতেমালা, আফগানিস্তান, ইরান এবং এর বাইরে প্রতিবেশী ভারত সহ চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম এসব দেশ থেকেও কিন্তু মশলা আমদানি হয় এবং সেই জায়গা থেকে মশলা ক্ষেত্রে ভারতের হিস্সা কিন্তু অনেকটাই বেশি। এবং রমজানকে কেন্দ্র করে মশলার চাহিদা খুব একটা না থাকলেও কিছু মশলার চাহিদা বেড়ে যায়, তার মধ্যে মরিচ এবং হলুদ অন্যতম। এই দুটি মশলা সহ অন্যান্য যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত আমদানি হয়েছে বলে ব্যবসায়ীরা, যারা খাতুনগঞ্জের আড়তদার ব্যবসায়ীরা রয়েছেন তারা জানাচ্ছেন। এবং যে পর্যাপ্ত আমদানি হওয়ার কারণে খুব বেশি মশলার দাম কিন্তু বাড়েনি, কিছু মশলার দাম বেড়েছে। তার মধ্যে হচ্ছে ভারতীয় হলুদ। সেই ভারতীয় হলুদের কেজিতে 3 থেকে 4 টাকা বা ক্ষেত্র বিশেষে আড়ত ভেদে 5 টাকা পর্যন্ত দাম বেড়েছে। যে হলুদ কিছুদিন আগে বিক্রি হয়েছিল 230 টাকা এবং বর্তমানে সেটি বিক্রি হচ্ছে 232 থেকে 235 টাকা। এবং এর বাইরে যদি বলি মরিচ, সেটি কিন্তু দাম কিছুটা কমেছে। ভারতীয় মরিচের দাম আগে যেটি ছিল 282 টাকা, সেটি 10 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 272 টাকায়।
এবং ধনিয়ার যদি বলি, ধনিয়াতেও কিন্তু বেশ কিছু দাম কমেছে। বর্তমানে ধনিয়া 165 টাকায় বিক্রি হচ্ছে। তবে অস্বাভাবিকভাবে দাম বাড়তি হয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে এলাচ। সেই এলাচ 4200 থেকে 4250 টাকা মান ভেদে বিক্রি হচ্ছে এবং এটি কিন্তু দীর্ঘদিন ধরেই এই দামেই বিক্রি হচ্ছে এবং ব্যবসায়ীরা বলছেন যে দীর্ঘদিন ধরেই এই বাড়তি দামেই বিক্রি হচ্ছে এলাচ। অন্যদিকে গোলমরিচ এবং সেই সাথে জায়ফল, সেই পণ্যগুলোর দাম কিন্তু অনেকটা কিছুটা, গোলমরিচের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, সেটি 930 টাকায় বিক্রি হচ্ছে দীর্ঘদিন ধরে এবং জায়ফলের দাম কিছুটা বেড়েছে, সেটি 530 টাকা থেকে বেড়ে 610 টাকায় বিক্রি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে ব্যবসায়ীরা যেটি বলছেন যে সামনে যেহেতু রোজা আরও ঘনিয়ে আসবে এবং সেই এখনও অনেক পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে, সেই জায়গা থেকে ভবিষ্যতে পণ্যের দাম আসলে বাড়ার সুযোগটা সম্ভাবনা খুবই কম। বিশেষ করে ভারত থেকে যদি পর্যাপ্ত পরিমাণে মশলা আসে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা পণ্যের দাম কিন্তু আর বাড়বে না। এবং একই সাথে ব্যবসায়ীরা বলছেন যে মূলত ভারতীয় যে পণ্যগুলো রয়েছে বা মশলাগুলো রয়েছে সেগুলোই চাহিদার বেশি পূরণ করে থাকে এবং যদি সামনে চাহিদা অতিরিক্ত বাড়ে সেই ক্ষেত্রে পণ্যের দাম কিছু কিছু, বিশেষ করে মরিচ এবং হলুদের কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে দাম কিছুটা বাড়তে পারে। শম্পা। শোয়েব, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে কিছু কিছু মশলার দাম বেড়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক রয়েছে, কিন্তু আমদানিকৃত চালের তুলনায় দেশি চালের দাম কম হওয়ায় বন্দরে ধীর গতিতে চলছে বিক্রি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন, যেহেতু আমদানি করা চালের থেকে দেশি চালের দাম কম, সেক্ষেত্রে আমদানিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? সম্পা, দেশের বাজারে যখন চালের দামটি ঊর্ধ্বগতি, ঠিক তখনই কিন্তু সরকার তার লাগাম টেনে ধরতে যে শুল্ক রয়েছে আমদানিতে সেটি প্রত্যাহার করে নেয়। এরপর কিন্তু দেশের বিভিন্ন বন্দর দিয়ে আমদানিকারকরা চাল আমদানি শুরু করে এবং হিলি স্থল বন্দরে যারা আমদানিকারক রয়েছেন তারাও কিন্তু চাল আমদানি শুরু করেছে এবং এখন পর্যন্ত 11 নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় 12,800 মেট্রিক টনের মতো চাল আমদানি হয়েছে। এর মধ্যে আতপ এবং সিদ্ধ চাল রয়েছে এবং সেই চালগুলোর বাজার দরে আমরা যেটি দেখেছি যে আমদানিকৃত যে চালটি রয়েছে সেখান থেকে দেশি চালের যে দাম সেটি কিন্তু 2 থেকে 3 টাকা কেজিতে কম দরে বিক্রি হচ্ছে এবং এতে করে আমদানির যে কৃত চাল সেটি বন্দরে বিক্রি ধীরগতিতে চলছে এবং ব্যবসায়ীরা বলছেন এতে একটি লোকসানের আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে, যার ফলে আমদানি বন্ধের একটা শঙ্কা রয়েছে তারা বলছেন। আমি আপনাকে একটু চালের বাজারের কথা যদি বলি শম্পা, সেটি হচ্ছে যে দেশি জাতের যে চালটি স্বর্ণা 5 রয়েছে সেটি বিক্রি হচ্ছে বাজারে 51 টাকা কেজি দরে। ঠিক একই চাল আমদানিকৃত স্বর্ণা 5 সেটি বন্দরে বিক্রি হচ্ছে 51 টাকা এবং খোলা বাজারে সেটি বিক্রি হচ্ছে 53 টাকা, অর্থাৎ কেজিতে প্রায় 2 টাকা বেশি দরে আমদানিকৃত চালটি বিক্রি হচ্ছে এবং ক্রেতাও কিন্তু আমদানিকৃত চালের কম একটা রয়েছে এবং আটার যে চালটি রয়েছে সেটি দেশি সেটি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর আমদানিকৃত যে চালটি রয়েছে আটা সেটি কিন্তু বিক্রি হচ্ছে 62 টাকা কেজি দরে এবং কেজিতে এখানেও 2 টাকা বেশি। এছাড়া সম্পা কাটারি রয়েছে এবং আতপ চাল যেটি রয়েছে সেটিও কিন্তু 2-3 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে আসলে দেশি চালের দামটি কিন্তু আমদানিকৃত চালের তুলনায় কম। অতএব চালের যে আমদানি সেটি কিন্তু হয়তো বন্ধের একটা সংখ্যা রয়েছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে চাল আমদানি আর দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। হিলি স্থলবন্দর থেকে ভারত থেকে আমদানি করা চালের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা। নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে আমন ধান। 2 সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে প্রতিমন ধানের দাম বেড়েছে 50 থেকে 60 টাকা পর্যন্ত। নওগাঁর মহাদেবপুরের চকগৌরীহাট থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্বাস আলী। নওগাঁয় পুরোদমে চলছে আমন ধান কাটামাড়াই। এইসব ধান কৃষকরা এখন হাট বাজারে বিক্রি করার জন্য নিয়েছেন। গত 2 সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের ধানের দাম বেড়েছে মনে 50 থেকে 60 টাকা পর্যন্ত। তবে বড় মৌসুমের ধানের দাম স্থিতিশীল রয়েছে। আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগড়ি হাটবার, এই হাটে আমন মৌসুমের নতুন ধান বিক্রি হচ্ছে ব্রিয়ার 49 1350 থেকে 1360 টাকা। স্বর্ণা 5 ধান বিক্রি হচ্ছে 1310 থেকে 1330 টাকা পর্যন্ত। তবে বড় মৌসুমের পুরনো ধান বিক্রি হচ্ছে কাটারি ভোগ এবং জিরাসাহিল 1600 থেকে 1620 টাকা।
টাকা পর্যন্ত। কৃষকরা বলছেন চলতি আমন মৌসুমে তাদের বিঘাপ্রতি ফলন হচ্ছে 16 থেকে 20 মণ পর্যন্ত এবং তাদের খরচ পড়েছে প্রায় 8 থেকে 10 হাজার টাকা এবং ফলন ভালো হওয়ায় তারা যেমন খুশি এবং ভালো দাম পেয়েও তারা খুশি। তো ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু কৃষকদের আসলে টাকার প্রয়োজন কম হওয়ায় হাটবাজারে ধানের সরবরাহ কম হচ্ছে, যার কারণে ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। তারা বলছেন যে যদি কৃষকদের হালখাতা শুরু হয় অর্থাৎ দোকান বাকি যদি তারা পরিশোধ করেন সেই সময় হাটবাজারগুলোতে ধানের সরবরাহ বেশি হবে এবং দাম কিছুটা কমে আসবে, অর্থাৎ 1250 টাকার নিচে ধান বিক্রি হবে না বলে তারা জানিয়েছেন। তো এই হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হয়েছে টাকার অঙ্কে বলা যায় যে প্রায় 28 থেকে 30 লাখ টাকার মতো ধান সরবরাহ হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে হাটের ধানের দরদাম নিয়ে সবশেষ। এরই সাথে শেষ করছি বৌনি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।